স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। আমি আতিফা আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান, বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল পদ্ধতিতে চলবে ক্লাস। ভর্তিতে উন্নয়ন ফি, পুনঃভর্তি ফি না নেওয়ার নির্দেশ মানছে না অনেক স্কুল। অভিযোগ পেলে ব্যবস্থা, বলছে মন্ত্রণালয়। রাজধানীর ২৬ খাল ওয়াসার কাছ থেকে ২ সিটি কর্পোরেশনকে হস্তান্তর। সব কাজ ঠিকভাবে করার নির্দেশ মন্ত্রীর। নাটোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া ২ মাস বয়সী শিশু ৭ দিন পর উদ্ধার। এক নারী গ্রেপ্তার। নতুন বছরে আবার চালু হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজের ঢাকা লন্ডন ফ্লাইট। দেশের ভাবমূর্তি ও বিনিয়োগ বাড়ার আশা। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ। চলে যাচ্ছি পুরো খবরে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বই উৎসবের উদ্বোধনীতে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে সময় মতো পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণ কঠিন হলেও তা সম্পন্ন করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে ও সমাবেশ এড়িয়ে সংশ্লিষ্টদের বই বিতরণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সংকট কমাতে ২০০৯ সাল থেকে বিনামূল্যে বই বিতরণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। টানা ১১ বছর ধরে গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে করোনার কারণে এবারে চিত্র ভিন্ন। উৎসবটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে এ সময় আরও বাড়তে পারে। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো, তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের। কাজে আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা। এখন আমরা ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বাসায় থাকা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের জন্য করণীয় ঠিক করতে নেওয়া হচ্ছে মনোবিদদের পরামর্শ। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের জন্য বর্তমান অবস্থা মোকাবেলায় ব্যবস্থা করা হচ্ছে প্রশিক্ষণের। করোনাকালে এই যে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীগণের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অভিজ্ঞতা দেখা দিচ্ছে, সেটা মোকাবেলারও ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সেই বিষয়ে কি করণীয়, সেই শিক্ষাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন ফোকাল পয়েন্ট শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরে বই উৎসব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে সময়মতো পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণ কঠিন হলেও তা সম্পন্ন করেছে সরকার। পাঠ্যপুস্তক ছাপানো এবং বিতরণের ব্যবস্থা করা এটা একটা কঠিন কাজ, দ্রুহ কাজ। করোনায় ঘরে থেকে শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই ও খেলাধুলা করার পরামর্শ দেন। পাশাপাশি সন্তানদের সময় দিতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানান। সবথেকে কষ্ট পাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন বছরে ৪ কোটির বেশি শিক্ষার্থীর হাতে ৩৪ কোটি ১০ লাখ বই তুলে দিচ্ছে সরকার। জানুয়ারির ১২ তারিখের মধ্যে এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ৯ মাসের বেশি সময় ধরে স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন এবার বই উৎসবও হচ্ছে না। তাই বৃহস্পতিবার রাজধানীর স্কুল মাদ্রাসার কিছু শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে ১০,২৫,৮২,৫৫৫টি বই দেয়া হবে।
ইবতেদায়ী দাখিল পর্যায়ে 6,18,50,000 বই, মাধ্যমিক পর্যায়ে 17,38,00,000 বই, কারিগরির বিভিন্ন স্তরের জন্য 53 লাখ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 9,196টি বই দেয়া হচ্ছে। এবছর করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় থেকে বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। করোনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এবার আমরা একই দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেব না। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য 3 দিন করে সময় দেওয়া হবে, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে। প্রিয় সুধী, শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সময় কোভিড-19-এর কারণে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন এবং শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। এদিকে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। আমরা চাই যাতে বিদ্যালয় তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। বইগুলো পেয়ে আসলে ভালো লাগছে। এখন আমরা দোয়া করি যে দ্রুত করোনাটা যাক। দ্রুত স্কুলে ফেরার প্রত্যাশা শিক্ষার্থীদের। আমরা চাই করোনা দ্রুত চলে যাক, আমরা যেন আবার স্কুলে ফিরতে পারি। আমরা আবার স্কুলে যাব, আমরা এটার জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি করোনা চলে যাক, স্কুলে যেতে চাই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ভর্তিতে কোনো উন্নয়ন ফি, পুনঃভর্তি ফি নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ, কিন্তু অনেক স্কুলই অভিভাবকদের চাপ দিয়ে জোর করে এই ফি আদায় করছে বলে অভিযোগ উঠেছে। মন্ত্রণালয় বলছে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করোনা মহামারীর কারণে 9 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে স্কুলগুলোতে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। এবার ভর্তিতে কোনো উন্নয়ন ফি নেওয়া যাবে না, সেই সঙ্গে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীর ভর্তিতে কোনো পুনঃভর্তি ফি নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। ভর্তি ফি নেবে, কিন্তু পুনঃভর্তি ফি বলে যে একটা নেয় কিছু কিছু স্কুল, প্রমোশন হওয়ার পর পরবর্তী ক্লাসে গেলে আবার একটা ভর্তির টাকা দিতে হয়, সেই ভর্তির ফি টাকাটা এবার যেন কোনো স্কুল না নেয় সে ব্যাপারে আমরা একটা স্পষ্ট নির্দেশ দিয়েছি। কিন্তু এরই মধ্যে অনেক স্কুল অভিভাবকদের কাছ থেকে উন্নয়ন ফি নিচ্ছে। কোনো স্কুল নতুন ভর্তিতে 20 থেকে 22,000 টাকা করে নিচ্ছে। আবার অনেক স্কুল উন্নয়ন ফি না নিলেও অন্য খাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ অভিভাবকদের। সেই সঙ্গে রয়েছে টিউশন ফি বাড়ানোর অভিযোগও। সম্প্রতি ভর্তিকালে দেখা গেছে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সেই নির্দেশনা মানছে না। অতিরিক্ত ফি এটা আমাদের জন্য বোঝা। সরকারকে আমি গার্ডিয়ান হিসেবে অনুরোধ করব এটা থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। স্কুল কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েই স্কুলের ব্যয় নির্বাহ করতে হয়, তাই কিছু ক্ষেত্রে টাকা নেওয়া হচ্ছে। আমরা তো উন্নয়ন ফি হিসেবে দিচ্ছি, আমরা বার্ষিক যে ভাড়ার হারটা আমরা প্রায় মাসে প্রায় 30 লাখের মতো টাকা আমরা ভাড়া দিই, সেটাই আমরা সব এর ভিতরে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এদিকে মন্ত্রণালয় বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকরা বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এসব অভিযোগ লিখিত আকারে মাউসিতে জমা দেন না। ফলে বছরের পর বছর ধরে অনিয়ম করা স্কুলগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অধিদপ্তর অবশ্য বলছে যে কোনো অভিযোগ নির্দ্বিধায় অভিভাবকরা এখানে জানাতে পারেন, সেক্ষেত্রে প্রয়োজন হলে পরিচয় গোপন রাখা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু খাল পরিষ্কার না, নগরবাসী ও অন্য প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত কাজগুলো ঠিকভাবে করতে 2 সিটি কর্পোরেশনকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওয়াসার কাছ থেকে 26টি খাল 2 সিটি কর্পোরেশনকে হস্তান্তর অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কাছে খাল হস্তান্তরের মাধ্যমে ঢাকার জলাবদ্ধতা কমার আশা প্রকাশ করেন ওয়াসার এমডি তাকসিমে খান। বৃষ্টির পানি নিষ্কাশনে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি। পরে ঢাকা উত্তরে মেয়র আতিকুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশনের কাছে খাল হস্তান্তরের মধ্য দিয়ে নতুন ঠিকানা খুঁজে পেয়েছে ঢাকার 26টি খাল। দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস বলেন, আগামী মার্চের মধ্যে 3টি খাল এবং 2টি কালভার্ট পুরো পরিষ্কার করা হবে। আর জুনের মধ্যে দক্ষিণের সব খাল ও কালভার্ট পরিষ্কার করার আশা করছে। এই খাল কালভার্টগুলো নিজ অর্থায়নে সিটি কর্পোরেশন পরিষ্কার করবে। ঢাকা শহরকে ভেনিসে রূপ দেওয়া হবে বলেও অনুষ্ঠানে অঙ্গীকার করেন দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস। গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও অতি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপিকে ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক বলে মনে করেন তিনি। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন কাদের। সরকার গণতন্ত্র অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারা দেশে চলছে সমৃদ্ধির সোপানে নতুন উচ্চতা নির্মাণের নিরলস প্রয়াস। যাদের হাত ধরে এসেছে স্বাধীন বাংলাদেশ, তারা ধ্বংস নয়, এদেশকে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে অবিরাম। অন্যদিকে যারা স্বাধীন স্বদেশ চায়নি, তারাই এখন দেশের ধ্বংস চায়। ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশকে পিছিয়ে দিতে চিরাচরিত পাকিস্তানি ভাবধারার দৃষ্টিসীমায় রাষ্ট্রের অর্জন দেখতে পায় না। দেশে গণতন্ত্র আছে বলেই নিয়মিত নির্বাচন, উপনির্বাচন হচ্ছে এবং বিএনপিও নিয়মিত অংশ নিতে পারছে, জয়লাভও করছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, তারা শেখ হাসিনার অর্জনে প্রতিহিংসার আগুনে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত। তারা ধ্বংস নয়, তারা এই দেশকে নিরলস প্রয়াস। সরকার নাকি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, এমনকি দেশও ধ্বংস করে দিয়েছে। আমরা বলতে চাই, ধ্বংস নয়, শেখ হাসিনার নেতৃত্বে চলছে এক সৃষ্টিশীল বাংলাদেশ বিনির্মাণের মহাযজ্ঞ। যারা স্বাধীন স্বদেশ চায়নি, এগিয়ে যাওয়ার পথে পথে বাধা তৈরি করছে, তারাই প্রকৃতপক্ষে দেশে ধ্বংস চায়। পাবনায় শ্রমিকদের মারধরের প্রতিবাদে সকাল থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। এতে বন্ধ রয়েছে পাবনা থেকে ঢাকা সহ দেশের বাকি জেলাগুলোর সাথে সব ধরনের সড়ক যোগাযোগ। সকাল 6টা থেকে শুরু হয় অনির্দিষ্টকালের এই ধর্মঘট। বুধবার সন্ধ্যায় এই ধর্মঘটের ঘোষণা দেয় পাবনা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটির আহ্বায়ক হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস মালিক শ্রমিকরা পাবনা বাসের চালক শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে আসছে। সবশেষ গত 24 ডিসেম্বর পাবনা এক্সপ্রেসের 2 সহকারীকে মারধর করে তারা। এরই প্রতিবাদে ধর্মঘট রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। কোনো যানবাহনে যেতে পারতেছি না, বাসও নাই, অনেকক্ষণ যাবত দাঁড়া রয়েছি, প্রায় 2 ঘন্টা যাবত দাঁড়া রয়েছি। শাহজাদপুর উল্লাপাড়া আমরা মারধর খাতে খাতে মনে করেন আমরা হয়রানি হয়ে গেছি, শেষ হয়ে গেছি। আমরা এবার মার খাতে চাইনি। শাহজাদপুরের লোকজন আমাদের পাবনার শ্রমিকদের উপরে অত্যাচার করে, মাঝে মাঝে মারে গ্যালজাম করে, বুঝছেন। এটা যাতে স্থায়ীভাবে যাতে সমাধান হয়, এই জন্য আমাদের হরতাল অবরোধ এগুলো ডাকা। এ নিয়ে আরও জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, ধর্মঘটের প্রভাব সম্পর্কে জানাবেন, আর এখন পর্যন্ত সমাধানের কোনো উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন কিনা? আসলে আমরা যেমনটি দেখেছিলাম সকাল 6টা অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে এবং সেই সাথে পাবনা থেকে দূরপাল্লা ঢাকা, রাজধানী ঢাকা সহ উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল সহ সারা দেশের সাথে কিন্তু পাবনার যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল 8টার দিকে কিন্তু শ্রমিকরা কিন্তু পিকেটিংও করেছে। 2-1টি বাস তারা বের করলে তারা কিন্তু রাস্তায় বাসগুলো কিন্তু তুলতে পারেনি এবং এখন পর্যন্ত কিন্তু অবরোধ চলছে। তবে এ বিষয়ে কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম পাবনা জেলা প্রশাসনের সঙ্গে। জেলা প্রশাসন থেকে আমাদের বলা হয়েছে যে সিরাজগঞ্জ শাহজাদপুরে যেখানে সমস্যার কারণেই কিন্তু এই অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছেন এবং সেই কারণে কিন্তু পাবনা জেলা প্রশাসন, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে কিন্তু এ বিষয়ে তাদের আলাপ আলোচনা হয়েছে ইতিমধ্যে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন থেকে স্থানীয় সিরাজগঞ্জের শাহজাদপুর এবং সিরাজগঞ্জে হাইওয়ে যারা শ্রমিক রয়েছে তাদের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা চালাচ্ছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং জেলা প্রশাসনকে বলা হয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই হয়তো তাদের সাথে আলাপ আলোচনা করে শ্রমিকদের সাথে বসে একটা সমস্যার সমাধান করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে গত 27 তারিখে কিন্তু পাবনা প্রেস ক্লাবে পাবনা শ্রমিক মালিক ঐক্য পরিষদের উপস্থিতিতে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেই সংবাদ সম্মেলন করে কিন্তু অনির্দিষ্টকালের জন্য, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কিন্তু তারা আলটিমেটাম দেয় যে তারা ধর্মঘটে যাবেন এবং গত 3 দিন পরে কিন্তু শুরু না হয় কিন্তু তারা শ্রমিক মালিক ঐক্য পরিষদ কিন্তু আজকে এই ধর্মঘট পালন করছেন এবং আমি কথা বলেছিলাম শ্রমিকদের সঙ্গে। তারা বলছেন যে
তারা বলছেন যে তাদের এই সাদাতপুরে যে বাস শ্রমিকদের প্রায় তাদের উপর নির্যাতন করা হয় এবং তাদের ঢাকামুখী বিভিন্ন বাসে তাদের প্যাসেঞ্জার উঠতে দেওয়া হয় না এবং বিভিন্ন সময় তাদেরকে মেরে কিন্তু আহত করার ঘটনা ঘটে এবং তারা নিরুপায় হয়েই কিন্তু তারা আজকে কোনো সুরাহা না হয়ে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি চালাচ্ছেন এবং তারা এই সুরাহা না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। শাহজাদপুরে বাস মালিক বা শ্রমিকদের সাথে আপনার কোনো কথা হচ্ছে কিনা, তারা এই ঘটনার ব্যাপারে কি বলছেন? আসলে আমরা কিন্তু সিরাজগঞ্জ শ্রমিকদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারিনি, তবে পাবনার যিনি শ্রমিক মালিক ঐক্য পরিষদের যিনি সভাপতি রয়েছেন হাবিবুর রহমান হাবিব, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রশাসনের সঙ্গে তাদের কোনো সমস্যা নেই, তাদের সমস্যা একটাই যে সিরাজগঞ্জের সাদাতপুরের যে শ্রমিক রয়েছে তারা প্রায় তাদের শ্রমিকদের মারপিট করেন এবং এই মারপিটের কারণেই কিন্তু অনেক শ্রমিক তাদের আহত হয়েছেন এবং সর্বশেষ তারা আজকে নিরুপায় হয়ে এই আন্দোলনে নেমেছেন এবং আন্দোলন চালিয়ে যাবেন সুরাহা না হওয়া পর্যন্ত এই কঠোর কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতা। তবে হাবিবুর রহমান হাবিব আমাদেরকে জানাচ্ছেন যে যেহেতু জেলা প্রশাসন থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন, তবে খুব অতি সমঝোতার হলেই তারা অবরোধ তুলে নেবেন, এমনটি কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছেন। পাবনা থেকে জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। নাটোরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া 2 মাস বয়সী শিশুকে 7 দিন পর উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে গুরুদাসপুর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং চেকপোস্ট সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরইল গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু চুরির অপরাধে গ্রেপ্তার করা হয় শাকিলা নামের এক নারীকে। গত 23 ডিসেম্বর সকালে শিশু তাইবাকে নিয়ে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে যান মা সীমা খাতুন। এ সময় বহির্বিভাগে লম্বা লাইন থাকায় অচেনা এক নারী সাহায্য করতে চাইলে তার কোলেই তাইবাকে দিয়ে ডাক্তার দেখাতে যান মা। ফিরে এসে ওই মহিলাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এই ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়। নাটোরের বিভিন্ন থানাতে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা গত রাত্রে আমরা যে মেয়েটা এই মেয়েকে চুরি করেছিল সেই শাকিলাকে আমরা কালিকাপুর থেকে, নাটোরের বড়াইগ্রামের কালিকাপুর থেকে গ্রেপ্তার করেছি এবং মেয়েটা উদ্ধার করেছি। পুলিশের অনেক ধন্যবাদ এবং বড় স্যারকে আমি অনেক ধন্যবাদ দিই, তাদের কারণে আমার বাচ্চাটা আমার কোলে ফিরে দিয়েছে, আমি খুব সন্তুষ্টিত। রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গুলশান থানার উপপরিদর্শক কামরুল ইসলাম। পুলিশ জানিয়েছে মোটরসাইকেলে গুলশান থেকে উত্তরা যাওয়ার পথে গাড়ি চাপার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। 3 বছরের রাইসা জানে না তার জীবন থেকে সরে গেছে বাবার ছায়া। বৃহস্পতিবার মধ্যরাতে এসআই কামরুল ইসলামের মরদেহ ঢাকা মেডিকেলে আনা হলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পুলিশ জানায় দাপ্তরিক কাজে মোটরসাইকেলে উত্তরার দিকে যাচ্ছিলেন এসআই কামরুল ইসলাম। বুধবার রাত 10:30টার দিকে দ্রুতগামী একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, দুর্ঘটনার কারণ কি এবং দুর্ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের খুঁজে বের করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ইতিমধ্যে অনেকগুলো ক্যামেরা আমরা বিশ্লেষণ করেছি, আসলে ঠিক সরাসরি ওই ধরনের আমরা ফুটেজ পাইনি, তবে কিছু কিছু ফুটেজ আমরা পেয়েছি, আমরা ওগুলো এখন বিশ্লেষণ করে দেখছি। এসআই কামরুল ইসলাম গুলশান থানার শাহজাদপুর বিটের ইনচার্জ ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। গুলশানের কালাচাঁদপুরে স্ত্রী আর একমাত্র কন্যা শিশুকে নিয়ে বসবাস করতেন তিনি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলের এলেঙ্গায় ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গত রাত 12:30টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের শহীদুল ইসলাম এবং বগুড়ার দুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মোহাম্মদ বায়েজিদ। পুলিশ জানিয়েছে ঢাকা থেকে আসবাবপত্র নিয়ে পিকআপ ভ্যানটি বগুড়ার দিকে যাচ্ছিল। গাড়িটি এলেঙ্গায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 জন। আহত পিকআপ চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ায় সময় টেলিভিশনের সংবাদকর্মী মাজিদুর রহমান ও ক্যামেরা পার্সন রবিউল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি।
বেলা 11:30টার দিকে শহরের সাতমাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়। 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হলে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানায় তারা। মানববন্ধনে একাত্মতা জানিয়েছে টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বাসদ, নিশ্চা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বগুড়া লেখক চক্র, স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বুধবার আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন মাজেদুর রহমান ও রবিউল ইসলাম। এ সময় তাদের কাছে থাকা ক্যামেরা ও মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। দিনে দুপুরে দুজন গণমাধ্যম কর্মীকে চোরের মতো পিটিয়ে মাটিতে ফেলে রেখেছে। তাদেরকে এখনো পর্যন্ত শনাক্ত করা গেল না, তাদের নাম আমরা জানতে পারলাম না। আটক তো আরো পরের বিষয়। আমাদের আসলে এখন দাবি হচ্ছে যে যত দ্রুত সময়ের মধ্যে না আসলে পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী তারা এই আটকদেরকে গ্রেফতার করতে পারবে, তখন আমরা হয়তো আমাদের আন্দোলনের যে পথ সেটি হয়তো অন্যদিকে আমরা নিয়ে যেতে পারি। এবার জানাবো ফিরে দেখা 2020 সালের কিছু ঘটনা। করোনা, বন্যা, নদী ভাঙন সহ নানা সমস্যায় কাজ বাধাগ্রস্ত হলেও শেষমেশ 2020 সাল পদ্মা সেতুর জন্য সাফল্যেরই বছর। প্রমত্তা পদ্মার বুকে সবকটি স্প্যান বসায় পুরো দৃশ্যমান স্বপ্নের সেতু। করোনার প্রভাবে কাজের অগ্রগতি কমেছে 30 থেকে 35%। বন্যা আর তীব্র স্রোতে 4 মাস বসানো যায়নি কোনো স্প্যান। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড। সব মিলিয়ে এবছর অগ্রগতি 7%। আর কোনো জটিলতা না থাকলে 2022 সালের মার্চে উদ্বোধন হতে পারে পদ্মা সেতু। এনজয় করছি এখানে। আমাদের দেশের গর্ব যে আমাদের এত ভালো একটা প্রধানমন্ত্রী, আপনাকে খুব ধন্যবাদ। বাংলাদেশ সরকার আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সেই দক্ষিণ অঞ্চলে মানুষের কষ্ট লাঘব করে দেওয়ার জন্য। নদীর পাড়ে উচ্ছ্বসিত মানুষ, যেন উৎসবের আমেজ। কেন নয়, কাজ শুরুর দীর্ঘ 6 বছরের মাথায় সম্পূর্ণ দৃশ্যমান 17 কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। ঘন কুয়াশার মাঝে 10 ডিসেম্বর প্রকৃতির সব বাধা পেরিয়ে যায় প্রকৌশলীদের। 12 ও 13 নম্বর পিলারের উপর বসানো হয় সবশেষ 41 নম্বর স্প্যান। 30,193 কোটি টাকার নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন 6.15 কিলোমিটারের সেতু এখন দেশের গর্বের প্রতীক। দক্ষিণ আমেরিকার আমাজনের পর বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী পদ্মা, তাই সেতু নির্মাণ ছিল বরাবরই চ্যালেঞ্জের। 2018 সাল 22টি পিলারের নকশা জটিলতার সমাধান হলে পরের বছর কাজ চলে পুরোদমে। 20টি স্প্যান স্থাপনের পাশাপাশি সার্বিক অগ্রগতি 75.5 কিন্তু 2020-এ এসে করোনার আঘাতে টালমাটাল হয় বিশ্ব, যার ঢেউ আশ্রে পড়ে পদ্মা সেতুতেও। জুলাইয়ের মধ্যে বাকি 21টি স্প্যান বসানোর কথা থাকলেও 26 মার্চ শুরু হয় টানা 66 দিনের করোনা লকডাউন। কাজ ছেড়ে দেন প্রকল্পের 1800 শ্রমিক। নববর্ষের ছুটি কাটাতে চীনে গিয়ে আটকা পড়েন 332 প্রকৌশলী ও টেকনিশিয়ান। জুনের 10 তারিখ পর্যন্ত বসে মাত্র 10টি স্প্যান। বর্ষা মৌসুমে আবারও চ্যালেঞ্জে পড়ে নির্মাণ। বন্যায় পানি উঠে রেকর্ড উচ্চতায়। স্রোতের গতিবেগ বেড়ে হয় সেকেন্ডে 4 থেকে 5 মিটার, যেখানে 1 থেকে 1.5 মিটার গতিতেই চলতে পারে না প্রকল্পের ভারী বার্জগুলো। 31 জুলাই ভাঙনের কবলে পড়ে প্রকল্পের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড। নদীতে বিলীন হয় সেতুর 192টি রেলওয়ে স্ট্রেঞ্জার ও 126টি রোডওয়ে স্ল্যাব। এসব কারণে টানা 4 মাস বসেনি কোনো স্প্যান। করোনা পরিস্থিতির উন্নতিতে সেপ্টেম্বরের শেষে বাড়ে কাজের গতি। প্রকল্পে ফেরেন দেশি বিদেশি অনেক প্রকৌশলী শ্রমিক। অক্টোবর থেকে ডিসেম্বর 3 মাসে পদ্মা সেতুতে বসে রেকর্ড 10টি স্প্যান। সেতু দৃশ্যমান হলেও বসানো বাকি প্রায় 2500 রোড ও রেলওয়ে স্ল্যাব। কাজের গতি বাড়াতে নদীর 2 পারে চলছে 4টি মডিউলে কাজ, বাড়ানো হয়েছে লোকবল। নভেম্বর পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি 82.5। 2022 সালের মার্চের মধ্যে কাজ শেষ হলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই উদ্বোধন হবে বাঙালির স্বপ্নের পদ্মা সেতু। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি সামাল দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ার বাজার। ইতিবাচক অবস্থানে আছে সূচক, লেনদেন ও বাজার মূলধন। গত 1 বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 950 পয়েন্ট বা 16% বেশি। বিশ্লেষকদের মতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কার্যকর উদ্যোগের পাশাপাশি ভালো কিছু প্রতিষ্ঠান বাজারে আসায় আস্থা ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের।
এদিকে প্রধান সূচক ও লেনদেনের সর্বোচ্চ অবস্থান নিয়ে বছর শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। চলতি বছরের শুরু থেকে ধারাবাহিক মন্দা পরিস্থিতি ছিল দেশের শেয়ার বাজারে। বছরের প্রথমার্ধে সূচক 4000 পয়েন্টের নিচে চলে যায়, লেনদেনও পৌঁছায় 100 কোটি নিচে। সূচকের পতন ঠেকাতে গেল মার্চে সার্কিট ব্রেকারের নিয়মে পরিবর্তন এনে প্রতিটি কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দর বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার পর বাজারে সূচকের পতন ঠেকলেও লেনদেন কমতে কমতে একদম তলানিতে নামে। অব্যাহত দরপতন আর তারল্য সংকটে সাধারণ বিনিয়োগকারীরা যখন দিশেহারা, ঠিক তখনই শুরু হয় করোনা মহামারী। ২৬ মার্চ বন্ধ হয়ে যায় শেয়ার বাজার। ৬৬ দিন পর ৩১ মে আবারও বাজারে লেনদেন শুরু হয়। এরই মধ্যে টালমাটাল শেয়ার বাজারকে সামাল দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। নিয়ন্ত্রক সংস্থার ইতিবাচক ও কঠোর পদক্ষেপে ধুঁকতে থাকা শেয়ার বাজারের গতি ফিরতে শুরু করে। ব্যক্তি পরিচালক ও তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের নির্দিষ্ট পরিমাণ শেয়ার ধারণ নিশ্চিতে সময় বেঁধে দেয় নতুন কমিশন। কঠোর করা হয় আইপিও অনুমোদনের প্রক্রিয়াও। বছরের শেষ দিকে এসে দীর্ঘ ১ যুগ পর বাজারে আসে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি। নতুন যে কমিশন এসছে তারা এসেই কিছু কিছু ব্যবস্থা নিয়েছে। অন্তত তারা যে বিজনেস, দে মেইন বিজনেস, এই জিনিসটা আমার মনে হয় তারা বুঝাবার চেষ্টা করেছে এবং কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং এর ফলে আমার ধারণা যে অন্যান্য ফ্যাক্টরের মধ্যে বাজারে তারা একটা আস্থার কিছুটা ভাব নিয়ে আসতে পেরেছে। বাজার সংস্কারের সুফল পাওয়া যায় আন্তর্জাতিকভাবেও। হংকং ভিত্তিক তহবিল ব্যবস্থাপক এশিয়া ফ্রন্টিয়ার কোম্পানির প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের অন্যান্য পুঁজিবাজারকে পেছনে ফেলে 2 বার সেরা পারফরমেন্সের শীর্ষে বাংলাদেশের শেয়ার বাজার। এই অবস্থা ধরে রেখে সামনের বছর বাজারকে এগিয়ে নিতে প্রযুক্তির উন্নয়নে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থার প্রধান। আশা করছি যে আগামী বছরই আমরা একটা সবাই ফিল করবে, একটা ভাইব পাবে, যেটা একটা স্টেবল মার্কেট। আইটি কিন্তু যে কোনো জায়গায় ট্রান্সপারেন্সি, করাপশন, এফিসিয়েন্সি, এই সবগুলো ব্যাপারেই সহায়ক ভূমিকা পালন করে। তো ওইটা আমাদের এখন মেইন অবজেক্টিভ থাকবে নেক্সট ইয়ার। করোনা মহামারীর মধ্যেও 1 বছরে ডিএসইর মূল সূচক বেড়েছে 16% বেশি। গেল বছর শেষ কার্যদিবসে ডিএসই এক্স সূচক ছিল 4452 পয়েন্টে। চলতি বছরের শেষ কার্যদিবসে তা প্রায় 1000 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5402 পয়েন্টে। লেনদেন ছাড়ায় 1500 কোটির বেশি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারী ছিল এবার বিশ্বব্যাপী আলোচনা আর উদ্বেগের বিষয়। বছর জুড়েই এই আতঙ্ক তাড়া করে ফিরেছে বিশ্ববাসীকে। তবে স্বস্তির খবর হলো, বছর শেষে এই মহামারীর টিকা বাজারে আসতে শুরু করেছে। এবছর গোটা বিশ্বে এক এবং অন্যতম আলোচ্য বিষয় ছিল করোনা ভাইরাস। গত 1 বছরে 17.5 লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। 218 দেশ ও অঞ্চলে আক্রান্ত 8 কোটির বেশি। প্রথম ধাপের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই দ্বিতীয় ধাপের সংক্রমণে নাকাল বিশ্বের বিভিন্ন দেশ। বছর শেষ হওয়ার আগে নতুন উদ্বেগ বাড়িয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন। বছর জুড়েই করোনা মহামারীর পাশাপাশি আলোচনায় ছিল এই ভাইরাসের ভ্যাকসিন প্রসঙ্গ। কয়েকশো টিকা চূড়ান্ত ধাপের পরীক্ষায় থাকলেও আলোচনায় ছিল অক্সফোর্ডের ভ্যাকসিন, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না, রাশিয়ার স্পুটনিক 5 এবং চীনের সিনোভ্যাক ভ্যাকসিন। এবছর অন্যতম চমক ছিল যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচন। নানা নাটকীয়তার পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। সেই সাথে প্রথম অশ্বেতাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট পেয়েছে যুক্তরাষ্ট্র। পরাজয় নিশ্চিতের পর দফায় দফায় নির্বাচনের ফল পরিবর্তনের ব্যর্থ চেষ্টা চালিয়ে সমালোচিত হন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবছর আরেক আলোচিত বিষয় ভারতের কৃষকদের আন্দোলন। বিতর্কিত কৃষি বিল বাতিলের দাবিতে তীব্র প্রতিবাদ বিক্ষোভ চালিয়েছেন কৃষকরা। বন্ধ করে দেয়া হয় গুরুত্বপূর্ণ সব মহাসড়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কৃষকদের ওপর পুলিশি নির্যাতনের ছবি। এবছর বহু তারকার মৃত্যু দেখেছে বিশ্ব। বিশেষ করে অনেক জনপ্রিয় তারকা হারিয়েছে বলিউড। ইরফান খান থেকে শুরু করে ভারতের বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার মৃত্যু হয়েছে এবছর। 11 ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান বিশ্বখ্যাত কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক। করোনায় মৃত্যু হয়েছে ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্ট
প্রণব মুখার্জির। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2020 হতে পারত বাংলাদেশ ক্রিকেটের জন্য ব্যস্ত বছর, কিন্তু করোনা মহামারীর সেই ব্যস্ততা রোমাঞ্চ কেড়ে নিয়েছে। একে একে স্থগিত হয় দ্বিপাক্ষিক সিরিজ, পিছিয়ে যায় বৈশ্বিক টুর্নামেন্ট। তবে মন খারাপের বছরটাও দেশের ক্রিকেটের জন্য গর্বের, কারণ এই বছরই যুবারা হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। মাশরাফির নেতৃত্ব ছেড়ে দেওয়া আলোচিত ঘটনা আর নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ফেরাটাও স্বস্তির। বছরটা শুরু হয় ইতিহাস গড়ার আনন্দ দিয়ে। পচেস্ট্রুম থেকে দেশকে বিশ্বসেরার উপহার পাঠান আকবররা। ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিশ্বসেরাদের বরণ করে নিতে ঘটা করে উৎসবের আয়োজন হয়েছিল, কিন্তু করোনা বাধায় সেই উৎসব পুরোপুরি রঙিন করা যায়নি। এবছর 10টা টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু শেষ পর্যন্ত খেলা হয়েছে মাত্র 2টি। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে শোচনীয় হার দিয়ে বছর শুরু। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট জিতে কিছুটা মান বাঁচে। এপ্রিলের প্রথম সপ্তাহে এক টেস্ট ও এক ওয়ানডে খেলতে পাকিস্তানি বিমান ধরার কথা ছিল বাংলাদেশের, কিন্তু করোনাতে লন্ডভন্ড সবকিছু। স্থগিত হয় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও। এরপর একে একে স্থগিত হয় অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। করোনা ধাক্কায় এলোমেলো হয়েছে বৈশ্বিক সব আসর। অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এশিয়া কাপ খেলার সুযোগ হাতছাড়া হয় মাহমুদুল্লাহ দলের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডে 3টি টি-20 খেলার কথা ছিল, কিন্তু বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় সিরিজটিও হয়নি। মন খারাপের বছরে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন টাইগার ক্রিকেটের বরপুত্র সাকিব। 29 অক্টোবর 1 বছরের নিষেধাজ্ঞা শেষ হয় এই অলরাউন্ডারের। এবছরই নেতৃত্ব ছাড়েন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি। টাইগারদের পক্ষে তামিমকে সরিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন লিটন। জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে 2021 বিশ্বকাপের বাছাই পর্বে খেলার কথা ছিল সালমা জাহানারাদের। করোনার কারণে টুর্নামেন্টটি স্থগিত করে আইসিসি। ক্রিকেট মাঠে ছিল না, ক্রিকেটাররাও ছিলেন ঘরবন্দি। এর মধ্যেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাকিব, মুশফিক, তামিম, মাশরাফি, রনি তালুকদার, নাজমুল অপুরা। বছরের শেষ ভাগে বিসিবির আয়োজনে হয়েছে 2টি আসর। ওয়ানডে ফরম্যাটে বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-20 কাপ। এখন নতুন বছরে উইন্ডিজ সিরিজের অপেক্ষা। নিয়ম করে বছরের শেষ দিনেও সূর্য দিগন্তে হারাবে। অন্ধকার পেছনে ফেলে নতুন বছরে সবকিছুই স্বাভাবিক হবে, প্রত্যাশা সেটাই। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। বছরের শেষে করোনায় বিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, প্রাণ কেড়েছে 14,800 মানুষের। আরো কয়েক বছর মাঠ মাতানোর প্রত্যয় রোনালদোর, স্বপ্ন দেখেন পর্তুগালের হয়ে বিশ্বকাপ জয়ের। নতুন বছরে আবারও শুরু হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজের ঢাকা লন্ডন ফ্লাইট। বাংলাদেশে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মহিবুল হক। এতে দেশের ভাবমূর্তির পাশাপাশি ট্যুরিজম ও বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। 2009 সালের 19শে মার্চ সবশেষ বাংলাদেশ থেকে ছেড়ে যায় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট। তারপর লোকসানের কথা বলে সম্পর্ক ছিন্ন করে তারা। তাদের এই চলে যাওয়ায় নানামুখী প্রশ্নের মুখে পড়ে বাংলাদেশ। আশার খবর হলো নতুন বছরে সে সিদ্ধান্ত থেকে সরে আসছে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠান। এখন বাংলাদেশে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মহিবুল হক। এতে বাংলাদেশ বিমানের আর্থিক ক্ষতিও দেখছেন না তিনি। ব্রিটিশ এয়ারওয়েজ তারা স্বেচ্ছায় চলে গিয়েছিল তাদের যাত্রী না হওয়ার কারণে। আমরা প্রভূত উন্নতি আমাদের সাধিত হয়েছে, সে কারণে ব্রিটিশ এয়ারওয়েজ এখন বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেছে। প্রাথমিকভাবে চিঠি দিয়েছে, আমরা একমত। তারা এখনও অফিসিয়ালি যে কবে থেকে এই ফ্লাইট পরিচালনা করবে, কত ফ্রিকোয়েন্সি চায়, এটা চাইলে আমরা দিয়ে দেব। কাজে ব্রিটিশ এয়ারওয়েজ বাংলাদেশে বিমান চালাতে কোনো বাধা নেই।
ব্রিটিশ এয়ারওয়েজের ন্যাশনাল ক্যারিয়ারের বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকে সম্মানের বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তারা বলছেন প্রতিষ্ঠানটি চলে যাওয়ায় ট্যুরিজম ও বিনিয়োগে যে ক্ষতি হয়েছিল তা আবার চাঙা হবে। ট্যুরিজম সেক্টর যেমন আসবে, অনেক ইনভেস্টররাও আসতে পারবে বা আসার আগ্রহ প্রকাশ করবে। অর্থাৎ ব্রিটিশ এয়ারওয়েজ আসা মানে তারা ধরেই নেবে যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে, পরিস্থিতি উন্নয়ন হয়েছে, এবং এই ব্যাপারে আমি মনে করি যে এটা একটা আমাদের জন্য স্বস্তির ব্যাপার হবে। ব্রিটিশ এয়ারওয়েজে যাত্রীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা তুলে ধরে যুক্তরাজ্যের পাশাপাশি এর আশপাশের দেশের যাত্রী পরিবহন শুরু হবে বলেও এভিয়েশন বিশেষজ্ঞদের আশা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। এই সময় ভারতের রপ্তানি করার ঘোষণায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। তারা বলছেন আমদানির পেঁয়াজ বাজারে আসলে দাম পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এদিকে বাজার বিশ্লেষণে সঠিক পর্যালোচনার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। দেশের পেঁয়াজের বাজার যখন ঊর্ধ্বমুখী ছিল তখন রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এখন নতুন দেশি পেঁয়াজ আসছে, ফলে দাম কমতে শুরু করেছে। এ সময় আবার রপ্তানি ঘোষণা দিয়েছে ভারত। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য সরকারের। সেজন্য বিদেশ থেকে বীজ আনার কথাও ভাবা হচ্ছে। কিন্তু মৌসুমের সময় পেঁয়াজ আমদানি করা হলে চাষিরা ন্যায্য দাম পাবে না, যে কারণে আগ্রহ হারাতে পারেন অনেকে। গত সপ্তাহে পেঁয়াজ ছিল হচ্ছে 1400 1450, পেয়েছিলাম 40 টাকা, আজ কিনেছি 1300, বেচতেছি 35-40। আমরা আবার যদি এই পেঁয়াজে যদি মার খাই তাহলে আমাদের কি করে আমরা চলবো? এই সরকার তো আমাদের পর কোনো নজরও দেন। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে 1 কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ 12 টাকা। বর্তমানে বাজারে মুড়িকাটা জাতের পেঁয়াজ ওঠায় দামও কমেছে। ফেব্রুয়ারিতে আসবে হালি পেঁয়াজ। এ অবস্থায় ভারতীয় পেঁয়াজ এলে লোকসানের সংখ্যায় চাষিরা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন কৃষকদের সুরক্ষায় ভারতীয় পেঁয়াজের ওপর কর আরোপ করা যেতে পারে। আমাদের কৃষকরা যেন আবার ডিসকারেজড ফিল না করে, সেই জন্যে বাজারের দাম খুব বেশি পড়ে যাবে আমদানি করার কারণে, এরকম কোনো পরিবেশ যেন তৈরি না হয়। পেঁয়াজ উৎপাদনে যে আমরা পর্যায়ক্রমে স্বাবলম্বী হতে চাই, সেই ধারাবাহিকতা যেন কোনোভাবেই নষ্ট না হয়। ভারতীয় পেঁয়াজ আমদানির বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন বাণিজ্য সচিব। জানান, ভোক্তা ও কৃষকদের স্বার্থ রক্ষায় পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ওই হিসাব আমি নিচ্ছি, টোটাল পিকচারটা নিচ্ছি। আমি আমার টিমকে বলেছি ওরা একটা পরীক্ষা নিতে পারছে। পরীক্ষা মানে স্টাডি, এক ধরনের স্টাডি। ওখানকার টোটাল অবস্থা, আমাদের টোটাল অবস্থা, যোগান, চাহিদা, ইম্পোর্ট সব স্টাডি করে এখন সময় লাগবে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা 30 লাখ টন। চলতি বছর উৎপাদন হয়েছে 24.5 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় হাইজিন সার্ভে প্রকাশ করা হয়েছে। দেশের 40% লোক খাবারের আগে হাত ধোয়ার চর্চা করেন। মাত্র 36% কিশোরী স্বাস্থ্য সচেতন। তবে 70% কিশোরী ও নারী স্যানিটারি প্যাড ব্যবহার করেন। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এই জরিপ যৌথভাবে প্রকাশ করে পরিসংখ্যান ব্যুরো, ইউনিসেফ বাংলাদেশ ও ওয়াটার এইড। বাসাবাড়ি, স্কুল, হাসপাতাল, রেস্তোরাঁ ও ফুটপাতে এই জরিপ পরিচালনা করা হয়। সেখানে আরও বলা হয় 68% রেস্তোরাঁর বাবুর্চি হাত ধুয়ে কাজ করেন। 50% খাবার পানির চাহিদা নলকূপ থেকে মেটানো হয়। সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার সুবিধা এবং নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন প্রকল্পের আওতায় 2 বছর ধরে এই জরিপ পরিচালিত হয়। আয়োজকরা আরও বলেন, জরিপ প্রতিবেদন দেশের জনস্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য সংরক্ষণে কাজে লাগবে। সুনামগঞ্জের দিরায়ে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠনগুলো। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। বেলা 11টায় শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত শনিবার সুনামগঞ্জের দিরায়ে চলন্ত বাসে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়। নিজেকে রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফ দেন ওই শিক্ষার্থী। এতে গুরুতর আহত হন তিনি। এই ঘটনায় বাস চালক সহ 2 সহকারীর নামে মামলা করেন শিক্ষার্থীর বাবা। রোববার রাতে ছাতকের গোবিন্দগঞ্জ থেকে চালকের সহকারী শহীদ আহমদকে গ্রেপ্তার করে পিবিআই। মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে 164 ধারায় ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে শহীদ আহমেদ। অবশেষে ঢাকায় মসলিন জিওগ্রাফিক ইন্ডিকেটর জিআই পণ্যের স্বীকৃতি পেল। আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল প্রপার্টি রাইটস অর্গানাইজেশনের নিয়ম মেনে দেশে বোনা মসলিনকে বাংলাদেশেরই ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। গত 6 বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জুর হোসেন ও তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মসলিন নিয়ে কাজ করছিলেন।
বুধবার মসলিন বাংলাদেশি জিও পণ্য হিসেবে স্বীকৃতি পায়। এতে করে মসলিনের উৎপত্তি, বুনন পদ্ধতি ও সুতা যে সম্পূর্ণ বাংলাদেশের, তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এর ফলে সারা বিশ্বে মসলিন নামে আর কেউ কোনো পণ্য তৈরি করতে পারবেন না। অধ্যাপক মঞ্জুর বলেন, মসলিন ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশিত প্রকল্পটি নিয়ে ৬ বছর ধরে কাজ করছেন তারা। এজন্য বেশ কিছু দেশি জাতের তুলা নিয়ে গবেষণা করে তা থেকে সূক্ষ্ম সুতা উৎপাদন করে মসলিন তৈরি করা হয়। এ কাজের দক্ষতা বাড়াতে দেয়া হয় প্রশিক্ষণও। সেই মসলিন আমরা এটা রিভাইভ করেছি। এটা প্রধানমন্ত্রীর নির্দেশিত প্রজেক্ট। এটা প্রায় ৬ বছর ধরে কাজ করার, সেটার সাকসেস আসছে। মসলিন যারা তৈরি করবে তাদেরও দীর্ঘদিন ট্রেনিং দিয়ে, মানে এটা হাতে করা হয়েছে, হাতে চরকা এবং তাঁত, পুরো জিনিসটাই দেশি আর কি। করোনা মহামারীর মধ্যে বিশ্বজুড়ে চলছে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলছে আয়োজন। সতর্কতামূলক অনেক দেশেই বাতিল করা হয়েছে বর্ষবরণের নানা আয়োজন। প্রতিবার নতুন বছরকে কেন্দ্র করে চোখ ধাঁধানো আতশবাজির আয়োজন থাকে অস্ট্রেলিয়ার সিডনিতে। নির্দিষ্ট সময়ের আগেই ভিড় করতে দেখা যায় নানা বয়সের দর্শনার্থীদের। কিন্তু করোনার কারণে এবছর চিত্র পুরোটাই ভিন্ন। সরকারি নিষেধাজ্ঞায় খাখা করছে সিডনি হারবার এলাকা। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতেও ইংরেজি নতুন বছর বরণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়াকড়ি। দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের পাশাপাশি পাঞ্জাব ও কেরালায় থাকছে রাত্রিকালীন কারফিউ। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বড় জমায়েতে। স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরকে বরণের আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সংক্রমণ বাড়লেও বর্ষবরণের আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে ইতালির মানুষ। বড় ধরনের উৎসব বাতিল হলেও বাড়িতে উৎসব আয়োজনে নিষেধাজ্ঞা নেই। কাজেই শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত ইতালির মানুষ। সংক্রমণ এড়াতে ভার্চুয়াল উৎসবের আয়োজন চলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। করোনামুক্ত নতুন বছর বরণে প্রস্তুত নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। প্রতি বছরের মতো এবছরও জমকালো আয়োজনে নতুন বছরকে বরণের প্রস্তুতি নিয়েছে চীন। করোনার ঝুঁকি কাটিয়ে ওঠায় এবছর যোগ হয়েছে বাড়তি আনন্দ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত ২৪ ঘন্টায় বিশ্বে ১৪,০০০ মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৭ লাখ মানুষের। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু ১৮,১০,০০০ ছাড়ালো। মোট আক্রান্ত ৮,৩০,০০,০০০ লাখের বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫,৮৮,০০,০০০ মানুষ। যুক্তরাষ্ট্রে একদিনে ৩,৫০০ মানুষ মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২,১৪,০০০ মানুষ। কলোরাডোতে একজনের দেহে নতুন ধরনের করোনা শনাক্ত হয়েছে। ব্রাজিলে একদিনে ১২০০-র বেশি প্রাণহানি এবং ৫৬,০০০ নতুন রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়লেও নববর্ষ ঘিরে বেড়েছে অভ্যন্তরীণ ভ্রমণ। বিস্তার বাড়ায় দেশ জুড়ে দ্বিতীয়বারের মতো ১ মাসের লকডাউন জারি করেছে আয়ারল্যান্ড সরকার। ব্রিটেনে একদিনে ১,৫০,০০০ মানুষের করোনা সংক্রমণ পাওয়া গেছে। মারা গেছে ৯৮১ জন। বিস্তার ঠেকাতে অন্যান্য বিধিনিষেধের সাথে আরও বেশ কিছুদিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ইয়েমেনে আদেন বিমানবন্দরে রকেট হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। সৌদি আরব থেকে নতুন সরকারকে বহনকারী উড়োজাহাজ বিমানবন্দরে নামার পরপরই বুধবার এই হামলা চালানো হয়। তবে এতে অক্ষত আছেন প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। তাদের উদ্ধার করে প্রেসিডেন্সিয়াল প্যালেসে সরিয়ে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রিসভার সদস্যরা বিমান থেকে নামার সময় দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এই হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করেছেন দেশটির তথ্যমন্ত্রী মোয়াম্মের আল ইরিয়ানি। একে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেন তিনি। ১৮ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গঠন হয়েছে ইয়েমেনের নতুন সরকার। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে গিয়ে শপথ নেন এই সরকারের ২৪ মন্ত্রী। সেখানে তাদের শপথ পড়ান ইয়েমেনি প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদি। পর্তুগালের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২২ কাতার বিশ্বকাপে সোনালী ট্রফি জিতে দেশকে সেরা সাফল্য দেওয়ার লক্ষ্য CR7-এর। অবসর নিয়ে ভাবছেন না পর্তুগিজ সুপারস্টার। ফিটনেস নিয়ে সন্তুষ্ট রোনালদোর প্রত্যয় আরও কয়েক বছর মাঠ মাতানোর। কদিন আগেই মেসি রোনালদিনিওকে পেছনে ফেলে জিতেছিলেন শতাব্দীর সেরা ফুটবলারের পুরস্কার। উদ্যম আর জয়ের আকাঙ্ক্ষা রোনালদোকে আলাদা করেছে বাকিদের থেকে। ফুটবলের প্রতি নিবেদন পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।
সাফল্যে মোড়ানো রোনালদোর ক্যারিয়ার। 2 দশকে জিতেছেন রেকর্ড 5টি চ্যাম্পিয়ন্স লিগ, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 3টি ইংলিশ প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে 2টি শিরোপা, আর ইউভেন্টাসের হয়ে জেতেন 2টি সেরিয়া। ক্লাব ফুটবলের মতো পর্তুগাল জার্সিতেও অপ্রতিরোধ্য রোনালদো। ইউরো চ্যাম্পিয়নশিপ ও ইউএফা নেশনস লিগ সহ জেতেন আরও অনেক শিরোপা। 2003 সালে জাতীয় দলের হয়ে অভিষেক হলেও স্বপ্নের বিশ্বকাপ ট্রফিটা এখনও অধরা পর্তুগিজ সুপারস্টারের। 2016-তে ইউরো কাপ জিতেছিলাম, যা পর্তুগালের জন্য বড় অর্জন ছিল। এরপর নেশনস লিগও জিতেছি। এবার লক্ষ্য একটাই, বিশ্বকাপ জয়। আশা করি দলগত পারফরমেন্সে সোনালী ট্রফি জেতা সম্ভব। মাত্র 15 বছর বয়সে সামর্থ্যের জানান দিয়েছিলেন যুব দলের জার্সিতে। অদম্য রোনালদোর বয়স এখন 35। গণমাধ্যমের শিরোনামে দেখা যায় অবসরের গুঞ্জন। খেলা কতদিন চালিয়ে যেতে চান CR7। ফুটবল নিয়ে আমার জীবনের ভালো মুহূর্তগুলো পার করছি। আমি জানি না সামনে কি অপেক্ষা করছে, তবে সময়টা উপভোগ করছি। অবসর নিয়ে ভাবছি না, আরো কয়েক বছর সাফল্যের সঙ্গে খেলতে চাই। শতকোটি সমর্থকের ভালোবাসা রোনালদোর আত্মবিশ্বাস। বর্ণিল ক্যারিয়ার আরো সমৃদ্ধ করতে চান রঙিন পারফরমেন্সে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইপিএলে ব্যর্থতা বৃত্তে বন্দী চ্যাম্পিয়ন লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ওয়ালরেডস। এদিকে লা লিগায় হোঁচট খেয়েছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে 1-1 গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোস। আরেক ম্যাচে লুইস সুয়ারেজের একমাত্র গোলে গেতাফেকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে আতলেতিকো। ক্লপের মুখ যেন ম্যাচের প্রতিচ্ছবি। সুযোগ ছিল বছরের শেষটা জয় দিয়ে রাঙানোর। উল্টো নিউক্যাসল ম্যাচ রাজ্যের হতাশা উপহার দিয়েছে লিভারপুলকে। ক্লপের ফ্যাবুলাস ট্রাইডেন্টস, সালা, মানে ফিরমিনো ভুগেছে ফিনিশিং দুর্বলতায়। ম্যাচের ফলাফলে আমি সন্তুষ্ট নই। ফুটবলে সুযোগ নষ্ট মানেই জয় হাতছাড়া করা। ছেলেরা দুর্দান্ত পারফর্ম করলেও ভাগ্য আমাদের পক্ষে ছিল না। ইপিএল চ্যাম্পিয়নদের মতো লা লিগা চ্যাম্পিয়ন রিয়ালেরও বছর শেষ হয়েছে আক্ষেপ দিয়ে। উঠতে থাকা লস ব্লাঙ্কোদের মাটিতে নামিয়ে এনেছে এলচে। যদিও জয়ের পথটা তৈরি করেছিলেন লুকা মডরিচ। তবে রিয়াল খেই হারিয়েছে সময়ের পরিক্রমায়। যে সুযোগটা নিয়েছে স্বাগতিকরা, ফিদেলের সফল স্পট কিকে ম্লান হয়েছে গ্যালাক্টিকোদের বছরের শেষ উদযাপন। আমরা সুযোগ পেয়েছিলাম, তবে কাজে লাগাতে পারিনি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ ভালো খেলেছে। চলতি মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। রিয়ালের পথে হাঁটেনি টেবিল টপার আতলেতিকো। এগিয়ে যাওয়ার পর রক্ষণ জমাট রেখে টানা তৃতীয় জয় পেয়েছে রোহি ব্লাঙ্কোরা। সাথে ব্যবধান বাড়িয়েছে রিয়ালের সাথে আতলেতির ত্রাতা লুইস সুয়ারেজ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।